আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইতিহাসের মোড় ঘোরানো ৩৬শে জুলাই, ২৪-এর এই দিনে তুমুল আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভের সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শুরু। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু হয়েছে মুক্তিযুদ্ধমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের নিউক্লিয়াস ছিলেন তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। আন্দোলনের নেতৃত্ব ও সমন্বয় করে হয়ে ওঠেন ইতিহাসের নেপথ্য নায়ক। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকত না, মন্তব্য জামায়াত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দাঁড়ানোর প্রত্যয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদের। রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। ৫ই আগস্ট ঘিরে হুমকি দেখছে না ডিএম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানো একদিন। ২৪-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং দলীয় নেতাকর্মীদেরও অনেকে। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্তেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরছেন একরামুল হক সায়েম। ১৫.৫ বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে ৫ আগস্ট সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। বিজয়ের কিছুক্ষণ আগেও বারুদের তীব্র গন্ধ যাত্রাবাড়িতে। চানখারপুলে পুলিশ আনসারের হাতে রক্তের ছাপ। আশুলিয়ায় মরদেহ নিশ্চিহ্ন করতে নরপিশাচ হল স্বৈরাচারের সহযোগীরা। সাভারেও হিংস্র হয়ে ওঠে তারা। বিজিবি পুলিশ আনসারের গুলিতে রক্তাক্ত হয় গাজীপুরও। সর্বশক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে গণভবন থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। দুপুরে হাসিনা পালিয়ে যাবার ঘটনা প্রথম প্রকাশ হয় বিদেশি সংবাদ মাধ্যমে। তখনও স্বৈরাচারের ভয় সংশয় ছিল দেশীয় সংবাদ মাধ্যমগুলোতে। সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। ৩ বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ,
প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শাহবাগ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তা ফ্যাসিবাদের পরিকল্পনা। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, জনগণকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেবে সরকার। বিএনপি সহ রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র জনতা পুরো জাতিকে সহযোগিতা করেছেন। আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন, তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা বিভক্ত না করেন। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি কথা বলছি তার সাথে। মুশফিক, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন? সাগর, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু অনেকেই এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর শুরু করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া ঢাকা জেলা প্রশাসক যিনি, তিনিও কিন্তু তাদের সাথে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পরপরে কিন্তু সর্বস্তরের মানুষের জন্য এই শ্রদ্ধা নিবেদন যে কার্যক্রম, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। তবে খুব বেশি মানুষের ভিড় এখনো পর্যন্ত এখানে নেই। আমি যেই চত্বরটার এখানে দাঁড়িয়ে আছি, 24-এর সেই জুলাইয়ের কথা মনে পড়ে। এখান থেকেই কিন্তু আসলে ছাত্র জনতা গর্জে উঠেছিল। সাধারণ একটি কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে কিন্তু আসলে গণ অভ্যুত্থান, তারপরে এক দফা দাবি, অসহযোগ আন্দোলনে এক দফা দাবি এবং সরকার পতনের দাবিতে আসলে পরিণত হয়েছিল সেই আন্দোলন এবং চূড়ান্ত বিজয়ও কিন্তু এসেছিল। এবং সেখানে কিন্তু মানুষের যে ঐক্য, সাধারণ ছাত্রদের সাথে যে সাধারণ জনতা আছে, সর্বস্তরের জনতাদের যে ঐক্য, সেই ঐক্য কিন্তু সারা বিশ্বে একটি নজির হয়ে থেকেছে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আসলে এসেছে চূড়ান্ত বিজয় এবং নতুন একটি বাংলাদেশ আসলে তৈরি হয়েছে। সেই বাংলাদেশ যারা এনে দিয়েছেন জুলাইতে, যারা বুকের তাজা রক্ত আসলে রাজপথে ঢেলে দিয়েছেন, যে সমস্ত মায়ের কোল খালি হয়েছে, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। আমরা এখানে আসার পর মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি বলেছেন যে জুলাই সনদ যে তারা স্বাক্ষর করেছে, জুলাই সনদে সেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে কিন্তু নতুন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম চলছে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং জুলাইকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটাও তিনি জানিয়েছেন। সেই ঐক্যটা ধরে রেখে আসলে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়া উচিত বলে তিনি জানান। এছাড়া মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তিনি বলেছেন যে সাম্প্রতিক সময়ে যে ক্যাম্পাস এবং দেশের বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটছে, সেটার পেছনে আসলে ফ্যাসিবাদের আসলে কোনো যোগসূত্র আছে কিনা বা দেশের বাইরে থেকে ফ্যাসিবাদ সেটার পেছনে কোনোভাবে বিনিয়োগ করছে কিনা, সেই বিষয়টা আসলে খতিয়ে দেখা হবে। এবং তিনি যেটা বলেছেন যে ফ্যাসিবাদ যদি দেশে ফিরে আসতে চায় তাহলে তার একমাত্র পথ হচ্ছে তাকে এসে বিচারের সম্মুখীন হয়ে তার যথাযথ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরতরে রুখে দিতে হবে। এছাড়া ফ্যাসিবাদ যদি বাইরে থেকে, দেশের বাইরে থেকে হোক বা যে কোনো স্তর থেকে হোক, দেশের একটি মহলকে বা কোনো রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে দেশের মানুষ তা কিন্তু মেনে নেবে না। এবং সাধারণ মানুষ দু একজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন, জুলাইকে কেন্দ্র করে যে একটা
অটুট বন্ধন বা একটি মেলবন্ধন তৈরি হয়েছিল ছাত্র জনতার মধ্যে, বা যে ঐক্যটা তৈরি হয়েছিল সেই ঐক্যটা কিন্তু আসলে ভেঙে গেছে 5ই আগস্ট পরবর্তী সময়ে। বেশ কয়েকটি দল জুলাইকে নিজেদের কুক্ষিগত করতে চাওয়ার কারণে কিন্তু আসলে আজকে সকালবেলা এখানে, যেখানে প্রচুর পরিমাণে মানুষ থাকার কথা ছিল, সাধারণ মানুষ যারাই এসেছিলেন বা জুলাই যারা আন্দোলনে সামিল হয়েছিলেন তারা অনেকেই বলেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। এবং সেই যে নেই জুলাইয়ের চেতনা, সেটাকে ভুলে গেলে কিন্তু আসলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে দেশে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষকে সচেতন থাকার কথা জানিয়েছেন। এবং আবু সাইদ মুগ্ধদের মতো শত শত যে মানুষ, ছাত্র জনতা, তারা যে রাজপথে প্রাণ দিয়েছেন নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য, সেই বৈষম্যহীন বাংলাদেশের পথে আসলে এগিয়ে যাওয়া উচিত বর্তমান সরকারের। এবং দেশের মানুষের আসলে সচেতন হওয়া উচিত তাদের অধিকার সম্পর্কে। এবং বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ মুগ্ধরা যেভাবে বুক চিতিয়ে লড়ে গিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন, সেইভাবে কিন্তু দেশের প্রত্যেকটি মানুষকে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া উচিত এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সাগর, এই ছিল এখনকার মতো শাহবাগ থেকে আমার কাছে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি জানান, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন সরকার প্রধান। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত হবে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। তিনি ছিলেন 24 জুলাই গণ অভ্যুত্থানের প্রধান মাস্টারমাইন্ড নিউক্লিয়াস। পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়ে ওঠেন ইতিহাসের নেপথ্য নায়ক। 24 গণ অভ্যুত্থানের প্রতিটি বাঁকে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সাহসী, সময়োপযোগী সিদ্ধান্ত, বাতলে দিয়েছেন আন্দোলনের কৌশল। সে সময় লন্ডনে তারেক রহমানের ছায়াসঙ্গী ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। এটিএন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অনেক অজানা তথ্য। বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 1.5 দশকের আন্দোলনে 1.5 লাখেরও বেশি মামলায় আসামি বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মী। নজিরবিহীন দমন পীড়নের মধ্যেই রাজপথে অনড় অবিচল আন্দোলন চালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। 24 জুলাইয়ের কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন পরবর্তীতে চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র জনতার ইতিহাস সৃষ্টি করা প্রতিরোধ, আত্মত্যাগে পতন হয় শেখ হাসিনার স্বৈর শাসনের। লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু থেকেই তারেক রহমান সফল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দিয়ে গেছেন ছাত্র জনতা সহ গোটা দেশবাসীকে। 52, 71 কিংবা 90 মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। অগ্নিগর্ভ সেই দিনগুলোতে লন্ডনে তারেক রহমানের সাথে ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলাকে তিনি জানান, শুরু থেকেই বিচক্ষণতার সাথে নির্দলীয় এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা রাখেন তারেক রহমান। যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আমি দেখেছি উনি সেখান থেকে বসে সরাসরি ফোনেই উনি কথা বলেছেন, উনি কথা বলে নির্দেশনা দিয়েছেন কিভাবে যেতে হবে। তো একটা কৌশল কিন্তু উনি রেখেছেন, উনি সামনের সারের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে না এনে বরং যারা সংগঠক, যারা নেতৃত্ব দিতে পারে তাদেরকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে দিয়ে আন্দোলনটা মোবিলাইজ করা যায়, সেই কাজটি কিন্তু উনি সেখান থেকে বসে বসে করেছিলেন। জনগণের মন মানসিকতা বুঝে, জনগণের আবেগ অনুভূতি বুঝে উনি আন্দোলনটাকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। উনি হয়তো ফিজিক্যালি থাকতে পারেননি, কিন্তু উনি সারাক্ষণেই এই যারা আন্দোলনকারী
জনগণ যারা ছিলেন তাদের সঙ্গে ছিলেন। সালেহ শিবলি আরও জানান, জুলাইয়ের মধ্যভাগ থেকেই নির্ঘুম রাত কেটেছে তারেক রহমানের। রাজপথে ছাত্র জনতার লাশ তাকে অশ্রুসিক্ত করলেও ভেঙে পড়েননি তিনি। সঠিক সময়ে সঠিক কর্মকৌশল নির্ধারণে ছাত্র, পেশাজীবী আর রাজনৈতিক নেতাদের দিয়ে গেছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। 18 জুলাইয়ের দিকে সম্ভবত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, সেখানেও কিন্তু তারেক রহমান ভূমিকা রেখেছিলেন। অন্যান্য দলের যে ছাত্র সংগঠন কিংবা যারা বুদ্ধিজীবী যারা আছেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। উনি সরাসরি বলেছেন দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। আন্দোলনটা একটা পরিণতির দিকে পৌঁছায়। এই কারণেই যখন যে কথাটা বলা দরকার তখন সে কথাটা বলেছে। দূরদর্শী নেতা হিসেবে গণঅভ্যুত্থানের 1 দশক আগেই তারেক রহমান কোটা সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বলেও জানান সালেহ শিবলি। লন্ডন সেমিনারে উনি প্রথম বলেছিলেন 2014 সালের 15 জুলাই বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সরকারি চাকরিতে 50 থেকে 56% মনে হয়, যে সেটাকে কমিয়ে 5% নিয়ে আসবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই উনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বীর ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়েছিলেন, ছাত্রদেরকে বলেছিলেন যে এবার সবার ক্লাসে ফিরে যাওয়ার পালা। তিনি এও বলেন, জুলাই চেতনাকে ধারণ করেই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকের দুঃশাসন, বৈষম্য, সীমাহীন দুর্নীতি, গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ এবং জেল জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ। মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় বিজয়ের দিন। এ সময় জুলাই যোদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাণীতে রাষ্ট্রপতি বলেন, জনগণই যে রাষ্ট্র ক্ষমতার উৎস, সেই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে গণঅভ্যুত্থান। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে কোনো মতানৈক্য থাকতো না বলে মনে করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। জীবনের বিনিময়ে জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আদিবাস সুলতানা কারেজ অফ জুলাই যিনি বানিয়েছেন। জামায়াত ইসলামীর নেতারা বলেন, যদি আবার কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে ছাত্র জনতা তাদের বিতাড়িত করবে। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশের নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশই চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। এর আগের রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, 5ই আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকেল বলেছিলেন তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। আধিপত্যের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামাত, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বছরে ধীরে ধীরে ঝেঁকে বসেছে। যদি ঝরান এটি হবে
চরম নিমক হারামি হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোট কার্যকর করার প্রশ্নে এক চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে আমাদের রাজপথ ছাড়া কি আর কোনো উপায় আছে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 70% ভোট। শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি লিগেসি অফ জুলাই শীর্ষক আলোচনায় তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হল দখল ও শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোনো গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় নাই, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ভূমিকা, আমি মনে করি এটা শুধু জুলাইয়ে না, এটা পরবর্তী সামনের দিনগুলোতেও এটা শুধু আন্দোলন সংগ্রামে না, এটার প্রতিফলন ঘটবে। তাদের মধ্যে যে রাষ্ট্র নিয়ে ভাবনা এসেছে, চিন্তা এসেছে এবং এই দেশকে যে তারা ভালোবাসে, এটা আমি মনে করি যে সামনের দিনগুলোতে এটা প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ হয়েছে ছাত্র শিবির ও ছাত্র দলের মাঝে। এর আগে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই দলের ছাত্র নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুপক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্মসূচি থেকে ছাত্র শিবির ও ছাত্র দলের সংঘাতের সূত্রপাত হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ নিয়ে ছাত্র দলের সঙ্গে জাকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। সংঘাত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে উভয় পক্ষের অন্তত 50 নেতাকর্মী আহত হয়। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক ছাত্র শিবির নেতার উপর হামলার অভিযোগে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র শিবির। বিকেল নাগাদ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আমরা চাই শিবির মুক্ত বাংলাদেশ, শিবির মুক্ত ক্যাম্পাস। আমরা এইসব সন্ত্রাস চাই না। বিএনপি মোনা যারা এখানে ছাত্ররা যে এই হলে থাকে তাদের উপরে অতর্কিত হামলা করবে, কিন্তু সেটাই হয়েছে। তাদেরকে বাঁচাতে এসে আমরা বিভিন্নভাবে হামলা শিকার হয়েছি। রাতে বাইতুল মোকাররমে ছাত্রদল কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। ক্যাম্পাসে যদি কোন রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীদের হাত পা গুটে বসে থাকবে না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। 5ই আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পরিচয়ে জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, জালিয়াতির ঘটনায় ফারুক হোসেন ও তার সহযোগী সাকিব খানকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কিন্তু যেহেতু 5ই আগস্ট আমাদের একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার নিয়েছে। আপনি জানেন যে কালকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে। তো যে কোনো অনুষ্ঠান থাকলে আমরা তো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা 5ই আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতা আছে। বিদ্বেষমূলক না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
জুলাই মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলায় আপিল করা হয়েছে সেগুলো দ্রুত শুনানিতে কাজ চলছে বলেও জানান তিনি। এছাড়া জুলাই সংক্রান্ত সব মামলা 1 বছরের মধ্যে শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আর শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। শুধু বিদ্বেষমূলক বক্তব্য, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কিনা দেখেন না, আগে 5 তারিখ আসুক না, আমরা 6টা 7টা পর্যন্ত ওয়েট করি না, দেখি না। তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মোদী সরকার। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বক্তব্য প্রচারিত হয়েছে বেসরকারি গণমাধ্যমে, যাতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সংশ্লিষ্ট ফোরামে যে মতামত প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ আয়োজকদের। নরেন্দ্র মোদী সরকার এসব বক্তব্য সমর্থন করে না। Interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই শহীদ গোলাম নাফিসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো অপশক্তির বিশৃঙ্খলা সৃষ্টির সক্ষমতা নেই। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সরকার, বিরোধী দলসহ সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। দেখতে দেখতে আজ 2 বছর পার হয়ে গেল। আমার নাফিজকে আমি করে পাঠিয়ে দিছি। এই সরকারের কাছে, দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, আমরা আশা নিয়ে বেঁচে আছি, অন্তত যেন একটা বিচার, ন্যায্য বিচার, ন্যায় ইনসাফ পাই। জুলাইয়ের ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরুক আমরা কোনোভাবে প্রত্যাশা করতে চাই না। জুলাইয়ের চেতনা বৃথা যাক, জুলাইয়ের চেতনাকে বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনা হচ্ছে আমাদের মুক্তির আন্দোলন। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি এবং আমরা 24 শেষে মুক্তির আন্দোলন করেছি। মুক্তির সংগ্রাম এবং মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিজম জন্ম না হয়, সে কারণের জন্য যারা সরকারে রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, যারা তরুণদের দল রয়েছে, তাদের মধ্যে ছোটোখাটো বাহাস যাতে কোনোভাবে এই ফ্যাসিবাদী ঐক্যের ফাটল ধরাতে না পারে, সেদিকে কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান। এ বিষয়ে দুই দেশ ইতিমধ্যে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বরাতে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির অধীনে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন ও এর উপকূল সংলগ্ন একটি নৌপথ দিয়ে চলাচল করবে। অন্যদিকে উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের উপকূল সংলগ্ন একটি নৌপথ ব্যবহার করবে। ইরানের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, নৌপথে কোনো ধরনের টোল আদায় করা হবে না। তবে চুক্তিতে পরিবেশগত প্রভাব, পণ্যবাহী জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপত্তা এবং পরিচালন ব্যয়ের জন্য একটি পরিষেবা ফি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই অর্থ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানা গেছে। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত স্কোয়াড নিয়েই অনুশীলন করছে বাংলাদেশ দল। ডারউইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন 2 পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। গুরালি কাঁধের চোট সামলে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। আর কাফ মাসেলের চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস, যদিও এখনও পুনর্বাসন প্রক্রিয়ার উপরে নির্ভর করছে তার প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়া। তাসকিনের সিলেকশনও নিশ্চিত নয়। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13ই আগস্ট মাঠে গড়াবে 2 দলের প্রথম টেস্ট, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ইতিহাসের মোড় ঘোরানো 36শে জুলাই, 24-এর এই দিনে তুমুল আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শুরু। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রী।
জুলাই গণঅভ্যুত্থানের নিউক্লিয়াস ছিলেন তারেক রহমান, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি। আন্দোলনের নেতৃত্ব ও সমন্বয় করে হয়ে ওঠেন ইতিহাসের নেপথ্য নায়ক। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকতো না, মন্তব্য জামায়াত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দাঁড়ানোর প্রত্যয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদের। রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। 5ই আগস্ট ঘিরে হুমকি দেখছে না ডিএমপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।